টানা কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের বড় অঞ্চল জুড়ে তাপপ্রবাহ চলছে। গরম চরমে উঠলে ঘরে থাকার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক, আবহাওয়াবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। কিন্তু দেখা যায় অপরিকল্পিত নগর ব্যবস্থায় গরমে ঘরেও টেকা দেয়, কিন্তু ঘন ঘিঞ্জি পরিবেশে দীর্ঘ সময় ঘরে থাকলে দেখা দেয় নানা ধরনের রোগবালাইও। এসব নিয়ে আমাদের আজকের স্বাস্থ্যকর আবাসন অনুষ্ঠান। আমাদের আলোচনার বিষয় গরমে সুস্থ থাকতে ঘরের নকশা কেমন হওয়া উচিত। ক্রিডেন্স হাউজিং নিবেদিত স্বাস্থ্যকর আবাসন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম পাঠান। আলোচনার জন্য স্টুডিওতে আছেন দুজন বিশেষজ্ঞ, আছেন নগরবিদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব এবং বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের পেডিয়াট্রিক রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সারাবন তোহরা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা শুরুতে বলেছি গরমে সুস্থ থাকতে ঘরের নকশা কেমন হওয়া উচিত। এখন গরমকাল চলছে এবং তাপ প্রবাহ চলছে। স্থপতি ইকবাল হাবিব, শুরুতে আপনার কাছে আসতে চাই। যদি সরাসরি একটি প্রশ্ন করি, ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে অতিরিক্ত তাপমাত্রা এখন চলছে। এই অতিরিক্ত তাপমাত্রার জন্য নগরায়ন, কেউ কেউ বলেন অপরিকল্পিত নগরায়ন, কতটা দায়ী এখন? অনেক অনেক ধন্যবাদ যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এনেছেন। কারণ এই তাপপ্রবাহের জন্যে হামসহ ভয়ঙ্কর রকম শিশু রোগের প্রাদুর্ভাব, অসংখ্য বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ আরও অসুস্থ হওয়া, এটি একটি জনস্বাস্থ্যের বিরাট একটা ভয়ঙ্কর ঘটনার প্রভাবের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু কেউ এটা নিয়ে কথা বলছে না। আপনি হামকে দেখছেন কিন্তু হামের কারণকে ধরছেন না। আপনি যে অপরিকল্পিত নগরায়নের কথা বললেন, এমন একটা শহরে বসবাস করছি যে শহর স্বাধীনোত্তর বাংলাদেশে সব কিছুর একটা লিমিট আছে, 1959 সালের পরিকল্পনা নিয়ে এগোনো। আর রাজধানী হওয়ার পর 2017 সালের আগে আমরা এটার পরিকল্পনা মাফিক চলার বিষয়টাকে গুরুত্ব দিলাম না। তো এইভাবে করে একটা গড়ে ওঠা শহরকে হঠাৎ করে আপনি কোনোভাবেই কোনো ধরনের সমস্যার কারণ হিসেবে চিহ্নিত না করার কোনো ধরনের ওজোর আপনার কাছে নাই। ফলে এটি সর্বজন স্বীকৃত, কিন্তু তাই বলে কি আমরা এটা মেনে নিয়ে বসে থাকবো? আজকের আলোচনা হওয়া উচিত আমরা কি অবস্থায় আছি সেটা না, আমাদের উত্তরণের জন্য করণীয় কী। এবং আমি মনে করি আজকের আলোচনাটা যদি সেই জায়গায় নেওয়ার চেষ্টা করি, তাহলে প্রথমত জরুরি ভিত্তিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মতো কর্তৃপক্ষগুলো যতগুলো শহর রয়েছে তাদের উচিত হবে অবৈধ ভবন, অবৈধভাবে সজ্জিত ভবন অথবা পরিকল্পনাহীন কাঠামো বা অবিবেচকের মতো পাশাপাশি ঘেঁষাঘেঁষি করে তৈরি করা ভবনগুলোকে সুশৃঙ্খল জায়গায় আনার একটা বিশাল কর্ম উদ্যোগ নেওয়া। মনে রাখা দরকার, নিয়মের মধ্যে না আনার যে প্রবণতা, অর্থাৎ হেসে কেলে বলে ফেলা যে আমার 88% ভবনে অবৈধ, কথা বলে পার পাওয়া অথবা নিশ্চিন্ত হওয়া অথবা অভিঘাত সংকুল একটা শহর নগরের দিকে, অবাধযোগ্য নগরের দিকে নগরবাসীকে ঠেলে দেওয়া, এটি কখনোই গ্রহণযোগ্য না। ফলে প্রথম কাজ হবে অপরিকল্পিত নগরায়নের গল্পটা না বলে আমরা এখান থেকে বেরোনোর কি কি পথ সামনে আছে এবং কতটা অবলম্বন করলাম, যার মাধ্যমে প্রত্যেকটা শিশু জন্মগত অধিকার হবে সুস্থ, সবল, স্বাস্থ্যকর একটি নগরে বেড়ে ওঠার স্বপ্ন দেখা। এবং যদি আমরা মাইক্রো লেভেলে বলি, একটি সুস্থ, সুন্দর, স্বাস্থ্যকর আবাসনে থাকা, ভবনও থাকা। কিন্তু এখন আমরা যেটি দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে সেটি নাই। ডাক্তার সারাবন তোমরা আপনার কাছে আসতে চাই, এই যে আমাদের স্বাস্থ্যকর আবাসন নেই, যে আমাদের বাস্তবতা চলছে, এর ফলে আমরা কি ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, যদি স্বাস্থ্যের জায়গা থেকে আপনি একটু বলেন। আচ্ছা, স্বাস্থ্যের জায়গা থেকে আমরা যদি ভাবি যে অসুস্থতার সঙ্গে সম্পর্কিত, প্রথমে আমাদের আসে জীবাণু গঠিত হয়তো রোগগুলো ব্যাপারটা, কিন্তু আমাদের স্বাস্থ্য যে ব্যাপারটা, এটার সঙ্গে শুধুমাত্র ঔষধ আর রোগ কিন্তু সংশ্লিষ্ট না, এটার সঙ্গে আমাদের সামগ্রিক লাইফস্টাইল, এবং এটা কিন্তু অতপ্রতভাবে জড়িত, যেটা আমাদের দেশে চিকিৎসা বিজ্ঞানে এই অংশটা সম্পূর্ণভাবে ইগনোর করা হয়। তো ওই যে বলে যে যে ব্যাপারটা যেমন খাওয়া দাওয়া, সেরকম লাইফস্টাইল অনেক বড় একটা ব্যাপার। আর লাইফস্টাইলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের নগরায়ন বলেন, যেটা গৃহ থেকে, আমার বাসা থেকে শুরু হচ্ছে। তো আমার বাসা, এই যে এখন শোনা যায় না যে এয়ার পলিউশন, এবং সবাই এই যে বাহিরের হচ্ছে যে এত ধুলাবালি, এত রোডে হচ্ছে এত গ্যাস, এইসব নিয়ে লেডের পরিমাণ, এসব নিয়ে অনেক অনেক কথা বলা হয়, কিন্তু
আমরা কখনো আমাদের ঘরের ভিতরের যে ইনডোর পলিউশন সেটা নিয়ে আমরা কম কথা বলি, এটা নিয়ে আমরা চিন্তা করি না। ঠিক আছে, তাহলে আমার কিন্তু যে নগরায়নের আগে আমার ঘর আগে, তাহলে ঘরের ভিতরের যে এনভায়রনমেন্ট সেটার সঙ্গে অনেক অনেক রোগের সম্পর্কযুক্ত। যেমন যদি আমার ভেন্টিলেশন ভালো না হয়, ভিতরে সাফোকেশন হয়, তাহলে কিন্তু আমার অ্যাজমা অ্যালার্জি রিলেটেড এই রোগগুলো কিন্তু খুবই প্রাদুর্ভাব হয়। ধরেন একটা কন্টাজিয়াস ডিজিজ, যেটা আমি অ্যাজমা অ্যালার্জির কথা বললাম, সেটা তো এনভায়রনমেন্টাল এটা ব্যাপার। যদি ধুলাবালির সঙ্গে সম্পর্কিত, যে এয়ার পলিউশনটা ভিতরে বেশি হচ্ছে, যেমন ঘরে ধুলাবালি বেশি, ধোঁয়া বেশি, ভিতরে স্মোক করছে, সেটা একটা পলিউশন। কিন্তু আমার বাসা যদি ভেন্টিলেশন ঠিকমতো না হয়, ভিতরের যে আমার আর কেউ একটা হাঁচি কাশি দিল, কেউ একটা ইনফেক্টেড হলো, কিন্তু আমার যদি ভেন্টিলেশন ভালো না হয়, আমি সহজেই আরেকজনকে সংক্রমিত করতে এটা পারবো। কোন ধরনের পরিবারের সদস্যদের বেশি সংক্রমিত করছে? এটা যারা শিশুদের নাকি বৃদ্ধ? না, সবারই। সবার। এটা তো যেগুলো ভাইরাস ব্যাকটেরিয়া হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, যেমন ধরেন এখন এটা যে ছড়াচ্ছে হাঁচি কাশি এবং কন্ট্যাক্ট থেকে ছড়াচ্ছে, যদি এমন হতো যে ভেন্টিলেশন অনেক ভালো একটা বাসায়, তাদের যতটা না এটা প্রভাব পড়বে, কিন্তু যারা কনজেস্টেড একটা এরিয়াতে বসবাস করছে, যেটা দরজা না খুললে অন্য ঘরে রান্নাঘর, কিংবা একটা ঘর থেকে আরেকটা ঘরের স্পেসটা খুবই কনজেস্টেড, একটা ঘরে 5 জন মানুষ থাকছে কিন্তু ছোট একটা এরিয়া, তো সেসব জায়গায় কিন্তু আপনার যেগুলো কন্টাজিয়াস ডিজিজ, যেগুলোর মাধ্যমে হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, সেগুলো কিন্তু প্রাদুর্ভাব বেড়ে যায়। তো ধন্যবাদ। খুবই রিলেটেড ব্যাপারটা জি। আসলে। আমাদের কাছে কিছু সাধারণ জনগণের ভোগান্তির কিছু তথ্য আছে, আমাদের রিপোর্টার কথা বলেছেন, আমরা একটু বড় পর্দায় দেখতে চাই সাধারণ জনগণের, বিশেষ করে গরমে তাদের কেমন ভোগান্তি হচ্ছে। বাসায় গেলে তো ভিতরে গরম, কি করবো, গাড়ি গুড়ি চালায় শান্তি নাই, উড়ে আয় হাতিঝিল বসে রয়েছি। এর আগে তো গরম কমই ছিল, অনেক তো বাড়তি গরম, দ্বিগুণ বাড়তি, চলাফেরা অনেক রিক্স হয়ে যেতেছে। যারা দিন রুজিয়ে এরা তো মনে করেন রুটে চলা খুব তাই হয়ে যেতেছে। আমি যখন বাসা থেকে আগে বের হতাম, নর্মালি আমি রিক্সাটা অ্যাভয়েড করতাম, হেঁটেই যেতাম আর কি। এখন দেখা যায় যে হেঁটে যাওয়ার পরে কলেজে গিয়ে পৌঁছাইতে আমি ধরেন ভিজে একাকার হয়ে গেছি। তারপরে সেখানে কাজ করতে গেলে এখন ঘামে ভেজা অবস্থায় তো আর কাজ করাটা তো কমফোর্টেবল না, এটা একটা সমস্যা। তারপরে আরেকটা সমস্যা হচ্ছে যে এখন সারাক্ষণ হাতে ছাতা না রাখলে অনেক সময়, যেহেতু ডাক্তার মানুষ, ইউভি একটা ব্যাপার আছে এখানে, হাই টেম্পারেচারে কিন্তু ইউভির জনিত সমস্যা হয় স্কিনে, এটা একটা। লোডশেডিং যদি কমানো যায় সাধারণ মানুষের জন্য উপকার হবে। এসি তো সবার বাসায় নাই, ঢাকা শহরের মধ্যে 10% মানুষের হয়তো এসি থাকতে পারে, তাহলে এসিটা সমাধান না। মানে লোডশেডিংটাকে সরকারের একটু গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এই গরমে, এবং একই সাথে বৃক্ষরোপণ একটা ভালো আইডিয়া। গরমের কারণে আমাদের যারা ড্রাইভার ভাইয়েরা তারা মনে করুন খুব কষ্টে আছে। ঢাকা শহরে তো কারো না কারো বাড়িতে জেনারেটর আছে, আইপিএস আছে, বা ওয়ান টাইম ফ্যান আছে, এগুলো দিয়ে ঢাকা শহরে তারা চলতে পারে, কিন্তু গ্রাম অঞ্চলে লোডশেডিংটা একটু তারা কিন্তু গ্রাম এবং শহর সব জায়গাতেই এই ধরনের পরিস্থিতির কথা বলেছেন। একটা বিষয় বোধহয় খেয়াল করেছেন যে ঢাকা শহরে বিশেষ করে গরমকালে ছুটির দিনে বাইরে জনগণের লোকসংখ্যা অনেক বাড়ে, কারণ ঘরে তারা থাকতে পারে না এই প্রচণ্ড গরমের মধ্যে, এবং আমরা সেটাই দেখলাম যে হাতির ঝিল থেকে এই ছবিগুলো নেওয়া, ফুটেজগুলো নেওয়া। হাতির ঝিলের একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে আপনাকে এটা বলি, আমি ডাক্তার মহোদয়ের কথা শুনছিলাম। আসলে আভ্যন্তরীণ পরিবেশের চেয়ে যদি নগর পরিবেশটা উন্নততর থাকতো, বাংলাদেশের নগরগুলোতে কখনো কোনো সমস্যা হতো না। আভ্যন্তরীণ সমস্যার আগে আমার এই নগরটাকে যখন আমরা ভুলে গেলাম, যেটা আমারই আঙিনা, আমারই ড্রয়িং রুম বা আমারই বসত ঘর, এটা যদি আমরা ভাবতাম, তাহলে হয়তো বা আমার শিশুটাকে নিয়ে আর কিছু না গাছে নিয়ে গিয়ে বসতে পারতাম। আপনি দেখেন 3 জনের সাক্ষাৎকার নিলেন, যেই ছেলেটি ডাক্তারি পরে বলছে, তিনি হাতির ঝিলে বসে কথা বলছেন, তার পিছনে গাছগুলো আছে, প্রচুর মানুষ বসে আছে, গাছগুলোর দিকে তাকিয়ে বলে মায়ের মতো দাঁড়িয়ে। আসলে এই পুরো নগরীতে আমরা প্রকৃতি নির্ভর, আলো বাতাসের যে ছড়াছড়ি, বছরে 5 মাস বৃষ্টি স্নাত অত্যন্ত আনন্দ ঘন একটা বায়ু প্রবাহ, এবং শীতকালে সহনীয় ঠান্ডা ভোরবেলা থেকে শুরু করে দুপুর 12টা অবধি অসম্ভব সুন্দর
যে বাতাস যার মধ্যে তেল মেখে আগে বাচ্চাদেরকে রেখে দিত, সেই পুরো ঐশ্বরিক শক্তি, ঐশ্বরিক সম্পদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুরো নগরটাকে শীতাতপ নিয়ন্ত্রিত নগরের দিকে ঠেলে দেওয়া, এই পুরো প্রবণতা চোখের সামনে ঘটলো। এর জন্য স্থপতি, পরিকল্পনাবিদ, প্রকৌশলীরা যেমনি দায়ী, প্রতিটা বাড়ির মালিকের লোভ, লালসা, আর নগরের এই পরিকল্পনা নিয়ন্ত্রণের যে কর্তৃপক্ষ, তাদের লাগামহীন দায়িত্ব জ্ঞানহীন নির্বিকার থাকা, ফলে অবহেলাজনিত হত্যাকাণ্ড হিসেবে এই হামের শিশুদের প্রত্যেকটা মৃত্যুকে যদি আজকে আমি চিহ্নিত করি, একটুটুকু অপরাধ হবে না, এটা অবহেলাজনিত হত্যাকাণ্ড। আপনি দেখেন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করে বাইরের 38 ডিগ্রি সেলসিয়াসকে আপনি ঘরে 25-28 ডিগ্রিতেও যদি নামান, এই পুরো গরমটা কোথায় যায়? আমার যে প্রতিবেশী, আমার যে প্রতিবেশ এই এয়ার কন্ডিশনটা অ্যাফোর্ড করতে পারছে না, তার টেম্পারেচার আপনি তখন 38 ডিগ্রি সেলসিয়াস কিন্তু ফিলিং লাইক 44 ডিগ্রি সেলসিয়াস, কারণ তাকে আমি এই গরমটা আরও ঢেলে দিচ্ছি। এই যে অবিবেচনা প্রসূত ডিসপ্যারিটি, এটার বিরুদ্ধে আমরা কেউ কথা বলছি না। আমি জানি নগরীতে উত্তপ্ততা বেড়েছে, জলবায়ু বৈশ্বিক উত্তপ্ততা বেড়েছে, নির্বিকারভাবে গ্লাসের বিল্ডিং বানিয়ে চলেছি। আমি জানি যে আমার ফাঁক ফাঁক করে বিল্ডিংগুলির মধ্যে দিয়ে বায়ু প্রবাহ চললে এই দেশ দুবাই শহর তো না, এই দেশ টরন্টো শহরও তো না যে প্রচণ্ড ঠান্ডা, অথবা ইভেন অস্ট্রেলিয়ার সিডনি শহরও না যে প্রচণ্ড গরম, প্রচণ্ড ঠান্ডা। একটা নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন একটা শহর, দেশ, সেখানে আমরা তার অ্যাডভান্টেজ না নিয়ে গ্লাসের ঘর, ফিনল্যান্ডের মতো গ্লাসের বিল্ডিং ভবন, প্রচণ্ড কাজ ব্যবহার করা, এবং আগে একদম ছোটোবেলা থেকেই সানশাইন, একটা সানসেট থাকবে, সূর্যের আলো আসবে কিন্তু ঘরে প্রবেশ করবে না, আলো ঢুকবে কিন্তু সূর্যের তাপ ঢুকবে না, জানলাগুলো বড় বড়। এখন আমরা আর্কিটেক্টরা, ইঞ্জিনিয়াররা ড্রয়িংয়ের মধ্যে অনেক জানালা দেখাই, আর বাড়ির সাথে বাড়ির দূরত্ব হচ্ছে 4 ফিট 6 ফিট, আপনি জানলা কোনোদিন খুলতে পারেন না, পর্দা দিয়ে রাখেন, ওই জানলা কি আসলে জানলা? এই যে ভুলাইয়া, এই যে প্রতারণা, এই প্রতারণার জন্যে আজকে আমার একটা শিশুকে, আমার একটা বয়োবৃদ্ধকে আমি একটা নির্মল হাওয়ায়, ফ্যানের বাতাসে আরামপ্রদ একটি যে সম্ভাবনা চলে করতে পারছি না। এখন আমাদের আসলে সম্ভাবনার জায়গাটা কি? আমি 3টা জায়গা বলি, দেখেন এখনই। প্রথমত, আপনার ঘর ছোট হতে পারে, আপনার ঘর মাত্র 800 স্কোয়ার ফিট হতে পারে। আল্লাহর ওয়াস্তে ঘর থেকে তোষক, বালিশের মতো জঞ্জাল সরিয়ে ফেলেন, হালকা করেন বাসা। যতগুলো জানালা আছে, কে কী মনে করলো, কে কী প্রাইভেসি ফিল করলো, খুলে দেন। যদি একটি বারান্দাও থাকে, গাছ দিয়ে ভরে ফেলুন, নিমের গাছ অথবা তুলসী গাছ, যেদিক দিয়ে বাতাস আছে সেখানে আমরা দাঁড় করিয়ে রাখেন, আপনার বাসা থেকে সমস্ত রোগবালাই চলে যাবে। বাতাসটা ঢুকলো সেজন্য বেরোতে পারে, সেই জায়গাগুলো অবারিতভাবে পরিষ্কার করে রাখেন, বাতাসের ঢোকা আর ছোট করে হলো বেরিয়ে যাওয়ার পথ করে দেন। এবং অবশ্যই চেষ্টা করেন বাড়ির চারপাশে যতটুকু জায়গা রয়েছে আমাদের যে ঔষধি গাছগুলি আছে সেগুলি লাগান। আর এই যে সড়ক দিয়ে আমরা প্রচণ্ড রকমভাবে উত্তপ্ততা সৃষ্টি করে ঢাকাকে প্রায় ঢেকে ফেলেছি, একটা 5 কাঠা জমিতে যান, একটা 8 কাঠা জমিতে যান, একটা 3 কাঠা জমিতে যান, সমস্ত চারদিক ঢাকা, 1 ইঞ্চি ঘাস অথবা মাটি নাই। আমরা এই পুরো জায়গায় প্রত্যেকে যদি ব্যক্তি সচেতনতা শুরু করে, আমার বাড়ি, যেটা ম্যাডাম বলছিলেন যে আমার বাড়ি, আমার ঘর থেকে শুরু করেন, আস্তে আস্তে রাস্তা শহর পর্যন্ত যান, এই সমাধানের বিষয়গুলো আপনার কাছ থেকে আমরা আরও শুনবো। আমরা একটু ডাক্তার সারাবন্ধুরা আপনার কাছে আবার আসতে চাই। শিশু রোগ বিশেষজ্ঞ হিসাবে আপনার কাছ থেকে যদি জানতে চাই যে স্থপতি ইকবাল হাবিব যেটি বলছিলেন যে অন্য বাড়ির এসির যে তাপমাত্রা, সেটি আমার বাড়িতে চলে আসছে, ফলে শিশুরা তো সেটিতে আক্রান্ত হচ্ছে। শিশুদের জায়গা থেকে আপনার পরামর্শ কী থাকবে এবং তারা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে? এখন তো একটি হামের প্রাদুর্ভাব চলছে, হাম ছাড়া আর কী কী রোগ হতে পারে এই ধরনের পরিস্থিতির কারণে? কিছুক্ষণ আগে তো আমি যেটা বললাম যে এখানে যখন আমার ঘরের এই যে কিছুক্ষণ আগে বলছিলেন যে নগরের যে পরিকল্পনা করেন যারা এই বিষয়ে অভিজ্ঞতা, উনি বলছিলেন যে দরজাটা জানালাটা খুলে দেন, দিয়ে ঘরের থেকে বাহির থেকে বাতাসটা ঢুকে এবং বের হয়ে যায়। কিন্তু আমি যদি দরজা খুলে দেখি অন্য বাসার যে এসির আউটডোরের অংশটা এদিকে মুখ করা, তাহলে সেইখান থেকে আমি কি বাতাস পাবো?
তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে খুলে দেওয়াটাই শুধু সমাধান না, খুলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করাটা সমাধান। যদি মনে হয় যে আমার ঘরে একটা কন্টাজিয়াস ডিজিজ আছে যেটা আমি খুলে দিয়ে এটার বাতাসটা আমি বের করে দিতে চাই, জীবাণুটা তার সঙ্গে বের হবে, কিন্তু আমি যদি জানালাটা খুলে দিয়ে এটার মধ্য দিয়ে বরঞ্চ আরও জীবাণু ভিতরে ঢুকাই, তাহলে ব্যাপারটা ওভারঅল কিন্তু খুব খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে আমি জানালা খুলে দিয়ে যদি বাতাসের চেয়ে ওই যে অন্যের বাসার যে এসির গরমটা সেটা আমার ঘরে ঢুকছে, তাহলে কিন্তু বিশুদ্ধ বাতাসের চেয়ে, যেখানে আমাদের এয়ার ইনডেক্স 300-র উপরে, যেখানে একটা যে কোনো দেশে 100-র উপরে যখন এয়ার ইনডেক্স হয়ে যায় তখন কিন্তু সেই দেশ সেই জায়গা মোটামুটি পরিত্যক্ত নগরী বলে ঘোষণা হয়। সেখানে আমার নির্মল বায়ু বলে আমরা যে বায়ুর কথা, নির্মলতার কথা বলছি, অ্যাকচুয়ালি আমার বায়ুটা কতটুকু নির্মল, যেখানে আমার বায়ু ইন্ডেক্সটা বললাম যে 300-র উপরে, তাহলে এই সময় এসে কিন্তু এটা নিষিদ্ধ নগরী হয়ে যায়। তাহলে এই রকম বায়ুতে আমার বাচ্চা যদি শ্বাস নেয় তাহলে অ্যাজমা, অ্যালার্জি, খোঁজ, পাচা, এবং আপনি জানেন এখন হচ্ছে যে স্ক্যাবিস চারদিকে ছড়িয়ে গেছে এবং অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিতে স্ক্যাবিস হচ্ছে। তার মানে কি, স্ক্যাবিসটা কিন্তু সম্পূর্ণ এই যে ছোঁয়াচে, প্রচণ্ড ছোঁয়াচে, ঠিক আছে। এই খোঁজ, পাথরা, স্কিন ডিজিজ, এই যে হাম যেটা হলো, হাম তো একটা মানে কারো একটা হয়েছে সেখান থেকে একজনের ছড়িয়ে যাচ্ছে। তো এগুলো প্রত্যেকটা রোগ, বিশেষ করে অ্যালার্জিজনিত যে রোগগুলো, আমাদের দেশের এখন অ্যাজমার প্রাদুর্ভাব বাচ্চাদের মধ্যে এত বেশি, শুধুমাত্র এয়ার কোয়ালিটিটা খারাপ জন্য। এবং আমরা ভিতরে যেটা বড়দের মধ্যেও তো এই ধরনের, ডেফিনেটলি বড়দের মধ্যেও, এবং কিন্তু বাচ্চাদের লাংসটা গ্রোয়িং লাংস, এরা হয় কি খুব সহজে এটা হচ্ছে যে এই ব্যাপারগুলোতে ওরা ইনফেক্টেড হয় এবং ইনজুর্ড হয়। তো এই যে ঘরের মধ্যে যে কিছু স্যার বলছিলেন যে আপনার ঘরের জিনিস সরিয়ে ফেলেন, আমরা না সরিয়ে কি করছি, ছোট ঘরটাকে আরও আকর্ষণীয় দেখার জন্য যেমন কি করছি, একটা দোকান থেকে একটা কার্পেট কিনে নিয়ে এসে বসালাম, ঠিক আছে। আমার ঘর তো একটা ছোট 800 স্কোয়ার ফিটের ছোট ঘর, এর মাঝখানে 5 জন থাকছে, এটার মাঝখানে যখন আমি কার্পেটটা দিচ্ছি, সৌন্দর্যের চেয়ে কিন্তু আমার স্বাস্থ্যহানি হচ্ছে বেশি। তাহলে ওই যে ওখানে আমার ধুলাটা বাহিরে না বের হয়ে ওখানে আটকে থাকছে, আর ওইখান থেকে আমি ইনহেলার নিচ্ছি, বাইরে ঘুরছি, ওষুধ খাচ্ছি, অ্যান্টিবায়োটিকের পরে অ্যান্টিবায়োটিক, রোগ ভালো হচ্ছে না। কারণ কি, ওই বাসার কিন্তু ওই কার্পেটটা কিন্তু মেইন কাজ করছে, ওখান থেকে ধুলা ছড়াচ্ছে। তাহলে এটার সঙ্গে আসলে অনেক কিছু জড়িত, জি, নগর ম্যাডাম, আমাদের পরিকল্পনার সঙ্গে গৃহ একটা পরিকল্পনা। বিরতির সময় হচ্ছে, বিরতির পর ফিরে সে বিষয়ে আরো বিস্তারিত আলাপ করার সুযোগ রয়েছে। স্বাস্থ্যকর আবাসন অনুষ্ঠান এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। আবারও স্বাগত জানাচ্ছি ক্রেডেন্স হাউজিং লিমিটেড নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন স্বাস্থ্যকর আবাসন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন দুজন, স্থপতি ইকবাল হাবিব এবং ডাক্তার সারাবুন তোহরা। আমরা শুরুতে বলেছিলাম যে আজকে সারাদিন আমাদের একটি প্রতিবেদন প্রচার হয়েছে, সেইখানে আমরা একজন বিশেষজ্ঞের আলাপ দেখেছি, তার কাছ থেকে আমরা একটু শুনবো এখন। ডাক্তার লেলিন চৌধুরী, গরমের এই সময়ে কী ধরনের সংকট হচ্ছে সেটি একটু বলবেন। অপরিকল্পিত নগরায়ন হওয়ার কারণে ঢাকাসহ বাংলাদেশের অধিকাংশ আবাসনই কিন্তু স্বাস্থ্যকর না। এর ফলে যেমন হয়, এখানে থাকার কারণে এই গরমের সময় শরীরে ঘাম হয়, ঘাম আবার শুকিয়ে যায়, এতে তার শরীরে তাপমাত্রার যে তারতম্য হয়, এতে গলা ব্যথা, ঠান্ডা, কাশি, শ্বাসতন্ত্রীয় সমস্যা বা কখনো নিউমোনিয়াও হতে পারে। এবং গ্রামে আমরা দেখি রিউম্যাটিক ফিভার যেটি বাহ্য, সেটিও কিন্তু এরকম একটা অবস্থা থেকে হয়। এছাড়া এসব জায়গায় থাকার কারণে যেহেতু আলো বাতাস শরীরে কম লাগে, সূর্যের আলো কম লাগে, শরীরে কিন্তু ভিটামিন ডি এরও অভাব হয়। এছাড়া যখন আমরা বাইরে আসি, চারপাশে দূষিত যে বাতাস এবং পরিবেশ, এর কারণেও কিন্তু আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয়। ফলে আমরা দেখতে পাই গরমকালে যেমন শ্বাসতন্ত্রীয় রোগগুলো বাড়ছে, আবার ভ্যাপসা আবহাওয়ায় থাকার কারণে চর্মরোগ বা শরীরে ফাঙ্গাস জাতীয় ইনফেকশনগুলো বাড়ছে। আবার বাইরে এসে বাইরের গরমে অতিষ্ঠ হয়ে রাস্তার পাশে পানি, শরবত, নানা ধরনের শরবত পানীয় বিক্রি হয়, সেগুলো যখন খায়, যেহেতু এই সুপেয় বা নিরাপদ পানি দ্বারা এগুলো তৈরি করা হয় না, ফলে পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, ডিসেন্ট্রি, জন্ডিস, টাইফয়েড, ফুড পয়জনিং ইত্যাদি রোগও কিন্তু বেশি হয়। এবং অনেকক্ষণ গরমে থাকলে হিট স্ট্রোকের মতো তীব্র রোগ হতে পারে। এছাড়া বাইরের গরমে বা শরীরে ঘরের ভেতরে গরমে ঘেমে গেলে কিন্তু শরীর থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়। এতে যেমন পানি শূন্যতা তৈরি হয়, তেমনি কিন্তু সোডিয়াম পটাশিয়ামের লবণেরও শূন্যতা তৈরি হয়।
একসঙ্গে অনেকগুলো বিষয় আমরা জানলাম, ম্যাডাম আর কিছু যুক্ত করতে চান আপনি এর সঙ্গে? আচ্ছা, এই সাথে তো আমি সবসময় যেটা বলছি যে সব কিছু মোটামুটি সব কাভার হয়ে গেছে। পানি শূন্যতার ব্যাপারের সাথে বাচ্চাদের একটু সংশ্লিষ্টতার ব্যাপারটা বলি। একটা বড়দের এর হচ্ছে শরীরে পানির পরিমাণ 60% মতো, একটা বাচ্চাদের 75%। কাজেই পানি শূন্যতা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয়, কারণ অনেক অসুস্থ লাগলে যেমন আমরা বড়রা পানি খাই, বাচ্চারা খেতে চায় না, এবং তাদের শরীরে যখন পানি ওয়াটার লস হয়, ডিহাইড্রেশনটা হচ্ছে মোর দেন 75%। তো আমাদের পানির এই অংশটা এত বেশি সিভিয়ারলি হয়ে মানে ওরা ডিহাইড্রেটেড হয়ে যায়, এখান থেকে বাচ্চাটা একেবারে ক্লান্ত হয়ে শকে চলে যেতে পারে। এটা কিন্তু একটা খুব মারাত্মক একটা ব্যাপার বাচ্চাদের এই জন্য। সময়ে কি আপনার হাসপাতালে এই ধরনের রোগ দেখছেন কিছু? হ্যাঁ, ডেফিনেটলি। এই যে প্রচণ্ড যখন গরম পড়ে তখন কিন্তু এই যে ডায়রিয়া রোগী বেড়ে যায়, কারণ বাহিরে যারা তখন করে কি, যেখানে যেই পানিটা পায় সেই পানিটা খাচ্ছে। এই ডায়রিয়াজনিত পানিবাহিত রোগগুলো অনেক বেশি হয়ে যায়, যেমন ডায়রিয়া তো বললাম, ডিহাইড্রেশন, টাইফয়েড, এসব হয়তো বলাই হলো। জন্ডিস এই সময়টা অনেক বেশি হয়ে যায়। এইটা একটু জানতে চাইবো যে আসলে সমাজের মানে আর্থিক বিবেচনায় কোন স্তরের রোগী বেশি পাচ্ছেন? আচ্ছা, আর্থিক বিবেচনায় তো হচ্ছে এই রোগগুলো একটু লো ইনকাম, যাদের লো সোশিও ইকোনমিক কন্ডিশনে যারা থাকে, তাদের এই বার্ডেনগুলো কিন্তু তাদের মধ্যে বেশি, কারণ তারা থাকে স্লাম এরিয়াতে। তো স্লাম এরিয়াতে কিন্তু একটা রোগের প্রাদুর্ভাব হওয়ার সাথে সাথে পুরা ওই এলাকায় সেই রোগটা ছড়িয়ে পড়ে, কারণ ওই যে স্পেসিং নাই সব কিছু। আর একটু অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিতে মোটামুটি সবসময় দেখা যাচ্ছে তারা একটু কমফোর্টেবল থাকে, এবং সবসময় খাবারের ব্যাপারে তারা একটু চুজি হয়, বা তারা অ্যাফোর্ড করতে পারে। কিন্তু আরেকটা ব্যাপার, যেমন গরমের কথা বলা হচ্ছিল, তো ওরা যেহেতু এসির মধ্যে থাকছে, হিটের স্ট্রোকটা হচ্ছে না, এবং বাহিরের টেম্পারেচার অনেক বেশি যখন হয়ে যাচ্ছে, যারা একেবারে খেটে খাওয়া মানুষ, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক, যারা বাহিরে ফেরি করছে, তাদের মধ্যে অনেক অনেক বেশি এই প্রবলেমগুলো দেখা যায়। এবং ঘরে এসে যে তারা স্বস্তির মধ্যে থাকবে, তাও কিন্তু থাকতে পারছে না, কারণ তাদের ঘরও ছোট, এবং সেটা যখন অট্টালিকাটা একটার সঙ্গে আরেকটা স্পেসিং যখন কম, কিন্তু ভিতরে এসি আছে, কিন্তু যখন স্লাম এরিয়ায় একটার সঙ্গে আরেকটা স্পেসিং কম, তখন কিন্তু ঘরের ভিতরে হিটটা ট্র্যাপিং হচ্ছে, এবং তাদের যে ঘরের ভিতরে যে রান্নার যে ধোঁয়াটা, সেটাও কিন্তু বের হচ্ছে না। সাধারণত মডার্ন যে বাড়িগুলোতে যদি আশেপাশে, তো তারা কি করে, ভিতরে ছাঁকনি, চিমনি, বিভিন্ন উপায়ে হয়তো ভিতরের যে ধোঁয়াটা বাহিরে বের করতে পারছে, সেই মানুষরা কিন্তু পারছে না। একদম। কাজে তাদের ক্ষেত্রে এই রোগগুলো অনেক অনেক গুণ বেশি হয়ে যায়। বুঝতে পেরেছি। তার মানে এইখানে এই স্বাস্থ্যগত জটিলতার সঙ্গে আয় বৈষম্যের একটা ব্যাপার আছে। সেই জায়গায় মানে নগর পরিকল্পনায় এবং বাসাবাড়ির নকশা প্রণয়নের ক্ষেত্রে আমাদের যে আয় বৈষম্যের ব্যাপারটি আছে, সেখানে স্বাস্থ্যগত সেবার প্রাপ্যতার একটি বিষয় দাঁড়িয়েছে। সেই জায়গাটিকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? আসলে তো এই বৈষম্য একদিনের সৃষ্টি না। যখন আমরা অনেক বছর গত 20 বছর ধরে দেখেছি, সংসদে দাঁড়িয়ে যারা স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টের দায়িত্বে থাকেন, তারা যখন বলেন নগরে মাত্র 6 থেকে 8% বস্তিবাসী, যেখানে হিসাব করে দেখা যায় 44 লক্ষ বস্তিবাসী বসে আছে, তখনই যে অশরীরে আত্মা বানিয়ে ফেলা, এই যে জলবায়ু এবং অন্যান্য কারণে উদ্বাস্তুদেরকে বা মাইগ্রেট যারা করছেন তাদেরকে, তখন কিন্তু আপনার কোনো পরিকল্পনাও তারা থাকে না। আপনি যেটা উত্তরণ করবেন, সেই উত্তরণে তো আগে পরিকল্পনায় থাকতে হবে যারা আছে। আপনি তাকে অশরীরী বানিয়ে ফেলে তো সে আর কাউন্টেবল থাকে না। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, এই যে এয়ার কন্ডিশনের কথা বললাম, একই সঙ্গে আমরা সমস্ত উন্নয়নের নামে গাছ কেটে ফেলেছি। একটা সড়ক জুড়ে আপনি যদি ক্রমাগত গাছ কাটতে থাকেন, সবার আগে পর্যদস্ত হয় পদচারী, যিনি অন্য কোনো মিডিয়াতে অন্য কোনো মাধ্যমে যেতে পারছেন না, হেঁটে যাওয়াটা তার একমাত্র, তিনি সবার আগে পর্যদস্ত হন। দ্বিতীয়ত, এই গাছ কাটার কারণে যিনি রিক্সা চালক বা যিনি উদম হয়ে আপনাকে শ্রমের মাধ্যমে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছে, তিনি কিন্তু ভয়ঙ্করভাবে বিপদগ্রস্ত হন। এবং আরেকটি বড় ঘটনার মধ্যে তৈরি হয়, এই প্রচণ্ড গরমকালীন সময়েই আপনার নির্মাণের কার্যক্রম বেড়ে যায়। পুরো নগর জুড়ে ধুলো দূষণ ভয়ঙ্কর রকম বেড়ে যায়। ডাক্তার ম্যাডাম বলছেন যে এটি একটি বন্ধ করে দেওয়ার মতো শহর। দিল্লিতে কিন্তু আমাদের প্রতিবেশী, এর থেকে অনেক অনেক কম, 120-130 হলেই তারা স্কুল টুল সব বন্ধ করে দেয়। তা আপনি কি স্কুল বন্ধ করবেন না নগরীটাকে গুছিয়ে ফেলবেন? আমি আপনাকে পরিষ্কার করে বলি, আমরা আজকে যাই আলোচনা করি না, আমাদের আসলে নগরকে
স্বাস্থ্যসম্মত করা আর স্বাস্থ্যকর আবাসন তৈরি করা, এই দুটোকে যদি সর্বাধিক গুরুত্ব দিয়ে 3 বছরের ক্র্যাশ প্রোগ্রাম নেই, এই নগর একটা সহনীয় নগরীতে যেতে পারে। এর জন্য হাজার কোটি টাকার বিনিয়োগের প্রয়োজন নাই, বিশাল একটা সচেতন কর্মসূচি ভিত্তিক কার্যক্রমের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা এবং দৃঢ়তা নিয়ে এগিয়ে যাওয়া। আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি দীর্ঘদিন ধরেই এইটির ব্যাপারে মানে নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করেছেন। আপনার হাত ধরে হাতিরঝিলের মতো একটি নান্দনিক এবং পরিবেশ বান্ধব স্থাপনা তৈরি হয়েছে। এখন যে পরিস্থিতি চলছে সেটা আসলে এইখানে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে এই নগরকে পরিকল্পনা করার ক্ষেত্রে? আমাকে বলেন 1996 থেকে 98 সালে ধানমন্ডি লেক হলো, তার অনেক বছর পর 2010 সালে সে হাতিরঝিল হলো, তারপর আরও অনেক বছর পরে নারায়ণগঞ্জে 2018 সালে নারায়ণগঞ্জ বাবুরাইল খাল এবং অন্যান্য ডেভেলপমেন্ট ওয়ার্ক হলো। মাত্র 3টি প্রকল্প এই 1996 থেকে আদ্যবধি। তার মানে এক্সাম্পল সৃষ্টি করার পরেও কিন্তু আমরা পরিবর্তনটা তৈরি করতে পারলাম না। মানে গুড প্র্যাকটিস থেকেও যদি নগরটা ঘুরে দাঁড়াতো, হাতিরঝিলের পরে কেন আরও 12টা হাতিরঝিল হলো না? 12টা হাতিরঝিলের জায়গা রয়েছে, হাতিরঝিলের বড় বড় জায়গাও রয়েছে, দ্বিগুণ মৌজায় উত্তরায়, অথবা এই আমাদের গাবতলী যে বাস স্ট্যান্ড তার পেছনে বড় বড় হাতিরঝিল রয়েছে। সমস্ত কিছু পরিকল্পনাবিদ, প্রকৌশলী, স্থপতি, নগরবিদ যারা মানে আরবান ডিজাইনার সবাই কিন্তু বারবার বলছি। নগর পরিকল্পনার কথার সঙ্গে যদি যুক্ত করি যে ব্যক্তি উদ্যোগে যে বড় ইমারতগুলো তৈরি হচ্ছে বসত করার জন্য, যেটি আসলে বেসরকারি উদ্যোগে তৈরি হচ্ছে, সেইখানে কি এই উদ্যোগগুলো দেখতে পাচ্ছেন? রেসপন্সিবল অ্যান্ড রেসপন্সিভ, দায়িত্বশীল এবং সংবেদনশীল আচরণ সিদ্ধ কার্যক্রমে কয়টা আবাসন সংস্থা আছে? ধরেন এই যে আমাদের কাজগত ক্রেডেন্স স্বাস্থ্যকর আবাসন দেখছি, নাম দেখে বলছি, এরকম খুবই হাতে গোনা 20 থেকে 25টা উদ্যোক্তা আছে যারা এটিকে গুরুত্ব দেয়, প্রতারণা করার চেষ্টা করে না। অন্য তো সব প্রতারক। আপনি আর্কিটেক্ট হিসেবে বলছি, আপনি যখন ড্রয়িংয়ে দেখাচ্ছেন জানালা, কিন্তু আপনি জানেন প্রতিবেশীর বাড়িটা মাত্র 4 ফিট দূরে, ওই জানালা আঁকবেন না, কারণ ওই জানালা কখনো কেউ খুলে রাখতে পারবে না। কিন্তু ওই জানালার বদলে কি করা যায় যাতে প্রিভিসিও থাকবে, গাছও থাকবে, আবার বাতাসটাও ঢুকবে, এটা আর্কিটেক্ট, প্ল্যানার এবং ইঞ্জিনিয়ারই জানেন। সেই কাজের জন্য আমরা মনোনিবেশ করছি, দায়িত্ব সকলে মিলে এড়াচ্ছি। যে জন্য আমি প্রথমে বলেছিলাম যে আমাদের প্রত্যেকের অবহেলাজনিত হত্যাকাণ্ডের শিকার আজকের এই হামের শিশু, আজকের এই ব্রঙ্কাইটিসের শিশু, আজকের এই ফাঙ্গাসজনিত অসুস্থতার শিশু। এই দায়টুকু নিয়ে যদি আপনি পুরো ঘুরে দাঁড়ানো শুরু করেন, অবশ্যই এই নগরী অসম্ভব সুন্দর নগরী। এখনও তার অনেক খাল রয়েছে, জলাধার রয়েছে, চারপাশে নদী রয়েছে। এটিকে গুছিয়ে একটি স্বাস্থ্যকর জায়গায় বানানো 2 থেকে 3 বছরের কাজ। আবারও বলছি, এর জন্য যে রাজনৈতিক প্রজ্ঞা এবং দৃঢ়তা আদ্যবধিতা পাইনি, শুধু গল্পই চলছে। কিন্তু যে একটা কড়া উদ্যোগ নেওয়া, ধরেন একদম প্রধানমন্ত্রী লেভেল থেকে শুরু করে, যেটা একটা টাস্কফোর্স হোক, কর্মসূচি হোক, জনস্বাস্থ্যের দৃষ্টিভঙ্গি থেকে নগর সাজাও, অন্য কিছু বুঝি না, কমার্শিয়াল দৃষ্টিভঙ্গি থেকে, বাণিজ্য ব্যবসা ভুলে যাও, জনস্বাস্থ্যের দিক থেকে এই নগরীকে স্বাস্থ্যকর আবাসন এবং স্বাস্থ্যকর নগরায়নের জায়গায় 3 বছরের কর্মসূচি হোক। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি প্রায় 36 বছর ধরে এই লাইনে আন্দোলন করছি, গত 25 বছর ধরে পরিবেশ আন্দোলন করছি। পরিষ্কার ভাষায় বলছি, 3 বছর সমস্ত ঢাকাকে আপনি স্বাস্থ্যকর নগরীতে পরিণত করা কোনো বিষয়ই না। এবং ওটার অনুকরণে, যেহেতু ঢাকার অনুকরণেই অস্বাস্থ্যকর সমস্ত নগরী, কুমিল্লা, ময়মনসিংহ সব তৈরি হচ্ছে, সব ঘুরে দাঁড়ানো শুরু করবে। প্রত্যেকটা মেয়র, আমি অনেক মেয়রের সাথে কথা বলেছি, তাদের একই আবেদন, যানজট, জলজট, জনজট, পরিবেশ, জল, জমি, বায়ু কীভাবে বাঁচানো যায়? একটাই, ওই স্বাস্থ্যকর আবাসন এবং স্বাস্থ্যকর নগরায়নে রাজনৈতিক দৃঢ়তা নিয়ে আগানো। এই কাজগুলো করা বা এই কারেক্টিভ কাজগুলো করার জন্যে আদ্যবধি আমরা সরকার, রাজুক অথবা অন্য কোনো সংস্থাকে বাধ্য করতে পারিনি, উৎসাহিত করতে পারিনি। এই আলোচনাগুলো কিন্তু গুরুত্বের সঙ্গে আপনার টেলিভিশন ছাড়া কয় জায়গায় হচ্ছে, সেখানেই আমাদের দুর্বলতা, সেখানেই আমাদের ব্যর্থতা। না, এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, আমি কতটুকু জায়গার মধ্যে কতটুকু মানুষ বসবাস করতে পারে, পুরা এইটার উপরেই পুরা জিনিসটা ঘুরছে। যেমন আমাদের, আমি বলি, বাইরের একজন ফরেনার, সে, আমি যখন একটা কনফারেন্সে গিয়েছিলাম, আমাকে তখন জিজ্ঞেস করেছে আমি কোথা থেকে আসি, বাংলাদেশে কোথায় থাকবো। তো আমি যখন বললাম ঢাকা, পাশের আরেকজন ইন্ডিয়া থেকে আসছে, সে বলছিল কি, খুব ইন্টারেস্টিং, এই কথাটা আমার মাথায় লেগেছিল। সে বলেছে সমগ্র বাংলাদেশ তো ঢাকায় অবস্থিত,
মানে তার কথাটা দেখেন, সমগ্র বাংলাদেশ তো ঢাকায় অবস্থিত, উনি আর কোথা থেকে আসবে? ঢাকা থেকেই আসবে। তার মানে আমরা কিন্তু বিকেন্দ্রীকরণটা করতে পারছি না বলে এই যে ঢাকার উপরে মানুষের এত লোড, আর এই লোডটা যখন আপনি চাপাতে যাবেন তখন আপনি আবাসন যারা তৈরি করছে তারা বলেন, হেড অফিস যারা তৈরি করছে তারা সবগুলো কিন্তু ওটার উপর রিলেটেড। আপনি যদি বড় বড় ইনস্টিটিউটগুলোকে ঢাকার বাইরে হেড অফিসগুলো পাঠিয়ে দেন, আচ্ছা, তখন আপনার এটা কিন্তু ফ্রুটফুল হবে। বিকেন্দ্রীকরণ হচ্ছে সারা বাংলাদেশ নিয়ে কথা বলছে, ওটা একটা ফ্যাক্টর না, কিন্তু আপনাকে তো অ্যাকোমোডেট করতে হবে। আপনার যা আছে তা থেকে প্রথমে আপনার প্রত্যেকটা পরিবারকে আগে বাঁচান। বিকেন্দ্রীকরণ একটা লং টার্ম প্ল্যান। এখন বাঁচার জন্য এই নগরীকে পরিচালিত করা, সেটি এত বড় লম্বা সময় অপেক্ষার প্রয়োজন নেই। সকলকে নিয়ে যদি উদ্যোগ দেন, আব্দুল আবু সাইদ স্যার একসময় ঝাড়ু দিয়ে পরিষ্কার করার একটা উদ্যোগ গ্রহণ করেছিল। আরেকবার আমরা সবাই মিলে বৃক্ষরোপণের উদ্যোগ করেছি। 5 কোটি গাছ লাগানোর অঙ্গীকার তো এই সরকারই করেছে। আমি বলছি শুরুটা আপাতত যা আছে, যে অবস্থা আছে সেটার পরিবর্তন থেকে শুরু করে, তারপর আস্তে 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 অর্থাৎ একটা crash program নিয়ে সুষম বন্টনের সমস্ত জরুরি ভিত্তিতে করা দরকার। আমাদের আরেকটি বিরতির সময় হচ্ছে, বিরতির পর ফিরে এসে এই আলোচনা থেকে আমরা আবার শুরু করতে পারি। আমরা আবার একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে। আবারও স্বাগত জানাচ্ছি ক্রেডাস হাউজিং লিমিটেড নিবেদিত স্বাস্থ্যকর আবাসন অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় গরমে সুস্থ থাকতে ঘরের নকশা কেমন হওয়া উচিত। আমরা এ পর্বে একটু নগর পরিকল্পনাবিদ শেখ মেহেদী হাসান তার বক্তব্য শুনতে চাই। বড় পর্দায় একটু তিনি কি বলেছেন একটু দেখতে চাই। সম্প্রতি আপনারা একটা গবেষণা প্রতিবেদনে দেখেছেন যে আমাদের এমআরটি লাইন বরাবর 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছে। তার মানে অন্যান্য এলাকা থেকে এই যে টানেল যদি আমরা চিন্তা করি, এটা একটা যদি এই বরাবর যদি আমরা একটা আবাসিক এলাকা বা বাণিজ্যিক এলাকার কথা চিন্তা করি, শহরের অন্যান্য এলাকা থেকে এই এলাকার তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি বেড়ে গিয়েছে, অটোমেটিক্যালি বেড়ে গিয়েছে। এবং আপনার মতিঝিল এলাকার তাপমাত্রা একরকম, একইভাবে হচ্ছে আপনার মিরপুর এলাকার তাপমাত্রা একরকম। আবার যদি আমরা রমনা পার্কে আসি বা বোটানিক্যাল গার্ডেনে যাই, বা আমরা যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাই, তাপমাত্রার তারতম্য আছে। আমরা যখন একটা ভবন নির্মাণ করি, আমাদের ভবনটা কোন এলাকায় হচ্ছে, সেই এলাকায় যদি অটোমেটিক্যালি 3 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার বেশি থাকে, তাহলে তো ওই ভবন আপনি যেভাবেই নির্মাণ করেন, ওই ভবনের ভেতরে তাপমাত্রা বাড়বেই। তার মানে শুধুমাত্র ভবন পর্যায়ে তাপমাত্রা, সহনীয় পর্যায়ে তাপমাত্রা রাখাটা মুশকিল। সৌদ ইকবাল হাবিব যেটি বলছিলেন, ভবন পর্যায়ে শুধুমাত্র কাজ হবে না। আমি কিন্তু ওইটি একদম শুরুর দিকে বলছিলাম যে আপনার গৃহটাই আপনাকে রক্ষা কবচ দিতে পারবে না। সমাধানের যাত্রায় সবচেয়ে বড় ভূমিকা কে রাখতে পারে? আমরা তো রাজনৈতিক প্রজ্ঞা এবং দৃঢ়তা, কর্মসূচি, অন্যান্য সকলকে নিয়ে কার্যক্রমের কথা বলছি। আসলে যে উপকরণটি আমাদেরকে সাংঘাতিকভাবে বাঁচাতে পারে সে হচ্ছে গাছ। ঘরের গৃহকোণে গাছ, বারান্দায় গাছ, ছাদ বাগানে ছাদ গাছ, উঠোনে গাছ, সড়কে গাছ, উন্মুক্ত সকল স্থানে গাছ। মেহেদী আনসারি বলছেন যে মেট্রো রেল একটা লাইন যখন তৈরি করলো, ওই অক্ষ বরাবর টেম্পারেচার বেড়ে গেছে। কারণ এই অক্ষ বরাবর যে গাছগুলি ছিল সেটাকে কেটে, ধরেন আমার অফিসের পাশেই এই যে কৃষিবিদ ইনস্টিটিউট থেকে শুরু করে ফার্মগেট পর্যন্ত 2 পাশ থেকে এরকম করে গাছ, যেটা ছায়া ছিল, এই যে ছায়া ঘন রাস্তাটা সমস্ত উজাড় হয়ে ওখানে মেট্রো রেল গেল, ওখানে আর একটি গাছও নাই। তাহলে তাপমাত্রা বাড়বে কার জন্য? বাড়ছে ওই গাছগুলোর জন্য। তাহলে মূল জায়গাটা হচ্ছে আপনাকে সামগ্রিকতা নিয়ে চিন্তা করতে হবে, নগর নিয়ে চিন্তা করতে হবে। আরবান ফরেস্ট্রি বলে একটি বিষয় আছে। আরবান ফরেস্ট আরেকটি বিষয়, কিন্তু মূল জায়গাটা বলি। আপনি পদচারী বান্ধব নগর তৈরি করেন, অর্থাৎ রাস্তার সড়ক ছোট করে পদচারী চলাচলের জায়গা বড় করেন, গাছ লাগান। যেটি আমাদের ছিল গাছহীন ফুটপাথ। এই সংসদ ভবনের সামনে যে মানিক এভিনিউ, এখানেও ছিল না। লুইয়া খানের ডিজাইন করা, আমার বড় হয়েছে আমি ওখানে। লুইয়া খানের ডিজাইন করা 1982 সালেও এই পুরো সড়ক জুড়ে যে পরিমাণ গাছ ছিল, সেই গাছগুলি কাটলো কারা, কখন কাটলাম, কেন কাটলাম? আমাদের সকল উন্নয়নের প্রথম সূত্র দ্বারায় 7 বছর ধরে আমরা আন্দোলন করেছি, অনেক বছর। প্রথম সূত্র দ্বারা গাছ কাটো। এই জায়গা থেকে যে ঘুরে দাঁড়ানো, তাকে আমরা করছি আসলে সত্যিকার অর্থে এই স্বার্থপর চিন্তায়। পথচারী বন্দ্যোপাধ্যায় কেন দরকার? আপনি যখন পথ দিয়ে হাঁটবেন, গাছ থাকবে, প্রক্ষালন কেন্দ্র থাকবে, টয়লেট
পানি খাওয়ার জায়গা থাকবে, বসার জায়গা থাকবে, তখন আপনি নগর নিয়ে ভাববেন, এই শহরটাকে নিজের মনে করবেন। এখন এই শহরটাকে কেউ নিজের মনেই করে না, আর মনে করে না বলে ঘরের বাইরে অথবা জানলার কাচ নামিয়ে থুতু ফেলতে বা কলার ছিটকাটা ফেলতে এতটুকু আচরণগত জায়গায় একটি ব্যাপার আছে। আচরণগত জায়গা তৈরি হয়েছে, কারণ আপনি সামষ্টিকতায় নগরবাসীকে তার অভিভাবকত্ব নিশ্চিত করতে পারেন নাই। একদম ঠিক আছে। তবে আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। এইবার আমরা একটু ডাক্তার সালাম আপনাকে জানতে চাই, স্থাপত্য এবং স্বাস্থ্য দুইটি বিষয়কে একসঙ্গে ভাবা এখন সময়ের দাবি এসেছে। এই দুইটি সেক্টর একসঙ্গে কাজ করতে গেলে কোন বিষয়টিকে প্রায়োরিটি দেওয়া উচিত বলে আপনি মনে করছেন? ওই যে প্রায়োরিটির ব্যাপারটা হচ্ছে যে আপনাকে ঘরের যে এয়ার সার্কুলেশন সেই ব্যাপারটা সবার আগে মাথায় রাখতে হবে। কিছুক্ষণ আগে বলা হচ্ছিল যে এক পাশে জানালা যদি আমরা খুলি তাহলে আরেক পাশে জানালাটা যদি বন্ধ রাখি তাহলে কিন্তু বাতাস ঢুকছে না। তাহলে যখন একটা বাড়ি ডিজাইন করা হবে তখন যেন বাতাসটা ঢুকবে তখনই যখন বের হওয়ার একটা পথ থাকবে। এই ক্রস ভেন্টিলেশন, এই জিনিসটা যদি আমার মাথায় না থাকে, আমি একটা ঘরে যতই জানালা দেখাই, আমাকে আর্কিটেক্ট দেখাচ্ছে এখানে জানালা এখানে জানালা, কিন্তু এই জানালার বাতাসটার জন্য বের হওয়ার পথটা কোথায় ওটা আগে আপনি বুঝে নেন, তাহলেই হচ্ছে কিন্তু আপনি কিছুক্ষণ আগে আরবান ফরেস্টের কথা বললেন, এটা ঘর থেকে শুরু হোক, যে ডিজাইনটা শুরু হচ্ছে সেখান থেকে শুরু হোক, সেটা আপনার বারান্দার কোণ হোক, ঘরের জানালার পাশে একটু চিলতে জায়গা হোক, কিংবা আপনার ছাদের বাগান হোক, গ্রিন স্পেস যেটা একদম বলছিলেন। ওই জিনিসটা আমি প্রথমে যখন বাড়ি তৈরি করার সময় ভাবি না, এখানে আমি ড্রয়িং রুমে সোফা রাখবো, তার অপোজিটে থাকবে হচ্ছে টিভি। এই চিন্তাটার সময় তো আপনি যখন শুরু করছেন, নিজে বাড়ি বানান বা আপনি একটা অ্যাপার্টমেন্ট হাউস কিনেন, আপনি প্রথমে জিজ্ঞেস করেন আচ্ছা এখানে জানালাটার বাতাসটা তাহলে কোন দিক দিয়ে বের হবে, তাহলে এখানে একটা গ্রিন জোনটা কিভাবে আমি করতে পারি। এই জিনিসটা আপনি মাথার মধ্যে যখন ঢুকিয়ে নেবেন, যখন যে ডেভেলপার এটা তৈরি করছে তাকে যখন আপনি জিজ্ঞেস করা শুরু করবেন, তখন ওরা এইটা তৈরি করে আপনাকে দিবে, তখন তাদের মাথায় থাকবে। তাহলেই একমাত্র স্বাস্থ্য এবং পরিবেশ দুটোকে আপনি এক করতে পারবেন। একদম। আমাদের এক বাক্যে যদি আপনি একটু বলেন। গৃহ পরিবেশ, নগর পরিবেশ, দুটো পরিবেশকে একীভূত করে নগরবাসীকে সাথে নিয়ে একটি অভ্যুত্থানের মতো একটি আন্দোলন এবং তার কর্মসূচি ভিত্তিক বাস্তবায়নমুখিতায় এই নগরকে স্বাস্থ্যকর, বসবাসযোগ্য, মানবিক নগরী পরিবর্তনে উদ্যোগটা এখন জরুরি। অসংখ্য ধন্যবাদ। একদম সময় ফুরিয়ে এসেছে। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গ্রেডিস হাউজিং লিমিটেড স্বাস্থ্যকর আবাসন অনুষ্ঠান থেকে। পরবর্তী কোনো আয়োজনে আবার দেখা হচ্ছে।